আসসালামু আলাইকুম। একটা মিনিট একটু অপেক্ষা করব আমরা, 1-2 মিনিট আরো কিছু মানুষ একটু অ্যাড হোক, এরপর আমরা শুরু করব। আমাকে বাই দিস টাইম আপনারা একটু জানান যে অডিও এবং ভিডিওটা ঠিক আছে কিনা, এটা একটু কমেন্ট করে জানাবেন যে অডিও আর ভিডিওটা ঠিক আছে কিনা। আমরা জাস্ট 2 মিনিট একটু অপেক্ষা করব। আচ্ছা, মোটামুটি বেশ কয়েকজন অ্যাড হয়েছেন। আমি আশা করছি আরও কিছু স্টুডেন্ট যুক্ত হবে, যেহেতু মাত্রই অ্যানাউন্সমেন্ট কি আজকে আগে দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত আমি দেখছি যে স্টুডেন্টের পার্টিসিপেশন খুব বেশিও না। আচ্ছা, এনিওয়ে শুরু করি, কারণ আমার হাতে আসলে সময় কম। 1 ঘন্টার একটা ক্লাস নিব যাতে আপনাদেরও আসলে বোরিং না লাগে, প্লাস আমার আজকে শরীরটাও খুব একটা ভালো না ওয়েদার চেঞ্জের কারণে। আমি জানি না আমাকে দেখে বুঝতেছেন কিনা, আমার অনেক ঠান্ডা লেগে গেছে আজকে, প্রচুর হাঁচি হইতেছে, কাশি হচ্ছে, মানে জ্বর আসার পূর্ব লক্ষণের কিছু জিনিস বুঝতেছি আমি আর কি। আচ্ছা, প্রথমত আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হয়তো আপনাদের সামনে আপনারা হয়তো এটা আপনাদের প্রথম বিসিএস, কিছু যা স্টুডেন্টদের যারা যুক্ত হয়েছেন, কারো কারো হয়তো এটা দ্বিতীয় বা তৃতীয় বিসিএস। কিন্তু আমি মনে করি যে প্রতিবার যখন আপনারা বিসিএস পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন বা বিসিএস পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবেন, অলওয়েজ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর অ্যাপিয়ারিং দিস এক্সাম। হ্যাঁ, দ্যাটস দ্য স্পিরিট। এটা আপনার স্পিরিটটাকে অনেক বুস্ট করবে, এটা আপনার এনথুজিয়াজমকে অনেক বেশি বুস্ট করবে, আপনাকে বোর করবে না বা মনে হবে না যে আপনি বারবার ফেইল করছেন বা ফেইলিওর হচ্ছে, অনেক বেশি কষ্ট লাগবে না। প্রতিবারই মনে করবেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টাইম। ঠিক আছে? সো এই স্পিরিট নিয়ে, সো আই উড রিয়েলি লাইক টু কংগ্রেচুলেট ইউ অল, কারণ বিসিএস পরীক্ষা আপনারা দেওয়ার চিন্তা ভাবনা করে পড়াশোনা শুরু করছেন, কাজে এটাও কম কি। ঠিক আছে, এটাও অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি এত কম্পিটিটিভ একটা এক্সাম অ্যাপিয়ার করতে যাচ্ছেন। আচ্ছা, 46 বিসিএস পরীক্ষার প্রশ্ন আমি আশা করি যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বা না, হয়তো সলভ করেন নাই, বাট একটু স্কিম থ্রু করেছেন, বা যদি স্কিম থ্রু না করে থাকেন, বিভিন্ন গ্রুপে বিসিএস ভিত্তিক বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা বা কাটমার্ক বিষয়ক বিভিন্ন যে আলোচনা, সেগুলো হয়তো আপনারা দেখে থাকবেন। 46 বিসিএস থেকে যে বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখনকার প্রশ্নগুলা কিন্তু সেই আগের ট্র্যাডিশনাল প্রশ্নের মধ্যে আর সীমাবদ্ধ নেই। হ্যাঁ, এখন অনেক ভ্যারাইটি, অনেক ভ্যারিয়েশন দেখা যাচ্ছে বিসিএস পরীক্ষার মধ্যে, এবং 46 বিসিএসে এটা আরও বেশি প্রমিনেন্ট হয়েছে। আগে আমরা অনেক জিনিসকে অনেকভাবে একটা শেপ দাঁড় করাতে পারতাম যে এটা এইভাবে যদি আমি করি প্ল্যান, এটা এইভাবে করলে হয়তো আমি এই জিনিসটা ক্র্যাক করতে পারবো। বাট 46 বিসিএস আমাদেরকে দেখালো যে সবসময় আসলে আমাদের প্ল্যানিং অনুযায়ী প্রিপারেশনটা যে সঠিকভাবে আমরা নিচ্ছি এমন না,
কিছু জিনিসের আসলে আরেক প্রপারলি নেটওয়ার্ক কেন জানি আমি দেখছি যে একটু ডিসরাপ্ট করছে। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে বিষয় প্রিলিউড। এটা হচ্ছে গিয়ে ক্লাসের একটা প্রিলিউড দিলাম আপনাদের, যে বিসিএস পরীক্ষা বিষয়ে যাদের আগ্রহ আছে তারা একটু নতুনভাবে চিন্তা করতে হবে, সে আগের ধ্যান ধারণা থেকে আসলে বের হয়ে আসতে হবে। ওকে, সো এখন দেখেন 47 বিসিএস এর যেই ব্যাপারটা, সেটা হচ্ছে এটার সার্কুলার আমরা এক্সপেক্ট করতে পারি যে নভেম্বর মাসে দিবে, যেহেতু পিএসসি একটা বিজ্ঞপ্তিতে বলেছে যে তারা চেষ্টা করবে যে প্রতি বছর একটা করে বিসিএস এর সার্কুলার হতে, যেটা নভেম্বরের 30 তারিখে হয়তো দেয়া হবে, এবং 1 বছরের মধ্যে একটা কার্যক্রম শেষ করার ইচ্ছাও তারা পোষণ করেছেন। এখন বাকিটা দেখা যাবে যে আসলে তারা কতটুকু কথা মেনটেন করতে পারে। আমাদের অত শত দেখার দরকার নাই, আমাদের যেটা ফোকাস করতে হবে, আমাদের ধরেই নিতে হবে যে প্রতি বছর আমি একটা করে বিসিএস পাচ্ছি। কিন্তু প্রতি বছর একটা করে বিসিএস পাচ্ছি দেখেই যে আমি প্রতি বছরই পরীক্ষার পর পরীক্ষা দিতেই থাকবো, এমনটা মোটেই না। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে আপনার সব সময় মনে করতে হবে যেই বিসিএস পরীক্ষাটা আপনার সামনে, সেটাই আপনার লাইফের লাস্ট বিসিএস। ঠিক আছে, আপনার যদি মাথার ভিতরে এই চিন্তা থাকে যে আমার বয়স এখন 25 বা 24, সামনে আমার আরও 6 থেকে 7টা বিসিএস পরীক্ষা আছে, আমি তখন দেখবো, এবার শুধু গিয়ে দেখি কেমন পরীক্ষাটা কি, বিসিএস পরীক্ষা কাকে বলে, নেক্সট বার থেকে ভালো মতো পড়বো। ডোন্ট ডু ইট, ঠিক আছে? কারণ সিচুয়েশন সবসময় ওয়ার্স হতে থাকে। হ্যাঁ, আপনার এনার্জি, আপনার ক্যাপাসিটি দিন দিন কিন্তু কমে। হ্যাঁ, কাজেই সামনে যেটা আছে ট্রাই টু ফোকাস অন দ্যাট, একদম ওইটাকেই আপনি মেইন বেস ধরে পড়াশোনা শুরু করবেন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মে মাসের, আজকে 5 তারিখ, ঠিক আছে? মে মাস যদি আমি ধরেন টোটাল বাদও রাখলাম, যে মে মাসকে আমি হিসাব করছি না, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখনও যদি নভেম্বর মাসে আপনাদের সার্কুলার হয় আর আর্লিয়েস্ট ডেটটা যদি প্রিলিমিনারির মার্চ মাসে হয়, তার মানেও আপনার হাতে কিন্তু এখনও 10 মাস সময় আছে। 10 মাস মানে একটা অনেক ব্যাপক সময়। কাজেই যারা একটু সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনাটা আগে থেকে শুরু করবেন, তারা অবশ্যই একটা প্রিভিলেজে থাকবেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কখনোই এত লং টাইম পড়ার কোনো পরীক্ষা না, ঠিক আছে? যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছেন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের, তারা অনেক সময় দেখা যায় যে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস পরীক্ষার পড়াশোনা করতে থাকে, হুইচ ইজ নট অ্যাট অল নিডেড। আপনার মন কখনোই ছোট করবেন না যে আপনি পড়া শুরু করেন নাই, অন্যরা শুরু করে ফেলছে। এটাই এখন প্রপার টাইম। আপনি যখন পড়া শুরু করছেন, এখন থেকে শুরু করছেন, মানে এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আচ্ছা, আমি বরাবরই বিভিন্ন প্ল্যাটফর্মে যেটা বলি, আচ্ছা এর আগে আমার পরিচয়টা আমি একটু আরেকবার দিয়ে নিই, কারণ আমি আসলে আমাকে ইন্ট্রোডিউস করাইনি। অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে হয়তো চিনেন না। না চিনারই কথা, আসলে আমি তো এমন কোনো বিশাল কেউ কোনো সেলিব্রিটি না, না চিনাটাই স্বাভাবিক। আমি জাস্ট আমার একটা ছোট্ট করে পরিচয় আপনাদের সাথে শেয়ার করি। আমার নাম নিশাত বিনতে রায়হান, আমি 41 বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছি। আমার বিষয় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি। আমার স্কুল কলেজ ছিল রাজধানীর হলিক্রস স্কুল এবং হলিক্রস কলেজ, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিলাম আমি। এটা একটা ছোট, আমি থাকি ঢাকায়, এটা আর কি আমার একটা ছোট ইন্ট্রোডাকশন। এবং আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জের মেয়ে। আচ্ছা, সো আমি বিভিন্ন প্ল্যাটফর্মে যেই জিনিসটা সবসময় সবার সাথে শেয়ার করি, এবং আপনাদের সাথেও আমি একই জিনিসটাই শেয়ার করব, বিসিএস পরীক্ষার প্রস্তুতির একদম ইনিশিয়াল পার্ট যেটা, আপনি সব কিছু আগের চিন্তাভাবনা বাদ দেন, নতুন করে শুরু করেন, ঠিক আছে? মনে করেন আজকে থেকে আপনি নতুন উদ্যমে পড়া শুরু করবেন। প্রথম কাজ আপনার যেটা হবে সেটা হচ্ছে বিপিএসসির ওয়েবসাইট থেকে আপনার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস রিটেন পরীক্ষার যেই সিলেবাসটা আছে, পিএসসি কর্তৃক প্রদান করা যেই সিলেবাসটা বিপিএসসির ওয়েবসাইটে আছে, সেই সিলেবাসটা আপনার কাছে অবশ্যই থাকতে হবে। আমি সাজেস্ট করি একটা হার্ড কপি রাখার, যে একটা প্রিন্ট কপি আপনার কাছে থাকলে খুব ভালো, না থাকলেও একটা সফট কপি অবশ্যই আপনার কাছে থাকতে হবে। বিসিএস পরীক্ষার যে সিলেবাস, সেইটা আপনার মাস্ট জানা থাকতে হবে।
এটা থেকে আপনার যেটা সুবিধা হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার এই পড়াশোনার মহাসমুদ্রে আপনি আসলে কোন সাইড থেকে আগাবেন। এটা আপনার একটা ম্যাপের মতো, এই ম্যাপটা হাতে নিয়ে আপনার কিন্তু যাত্রা শুরু করতে হবে, নাইলে এলোমেলো এদিক সেদিক ছিটকায় পড়বেন। কাজেই সবার কাছে অবশ্যই বিপিএসসির সিলেবাসটা প্রিলিমিনারি এবং রিটেন দুইটার সিলেবাসই থাকতে হবে। নেক্সট যেই বিষয় সেটা হচ্ছে আপনাদের প্রথম এবং প্রধান যেই কাজ সেটা হচ্ছে এই কয়দিন যে সময়টাই আপনারা হাতে পাবেন, আপনাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একদম প্রপারলি সলভ করতে হবে, ব্যাখ্যা সহ পড়তে হবে। বিসিএস পরীক্ষার, শুধুমাত্র বিসিএস পরীক্ষার, আপনারা জব সলিউশনের পিছনে অনেকে দৌড়ান, আমি বলবো যাদের এইম অনলি বিসিএস যাদের চিন্তা ভাবনা বা যাদের লক্ষ্য, তারা দয়া করে জব সলিউশনের পিছনে টাইম ওয়েস্ট করবেন না। আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর প্রশ্ন। আপনারা জব সলিউশন বইয়ের বদলে যেটা কিনবেন সেটা হচ্ছে একটা প্রিলিমিনারির প্রশ্ন ব্যাংক, প্রিলি কোয়েশ্চেন ব্যাংক। এইটা একটা মাস্ট আপনাদের কাছে থাকতে হবে। এখন এইটা আপনি যে কোনোটাই কিনতে পারেন, প্রফেসরসের কিনতে পারেন, কিংবা আপনারা অ্যাসিওরেন্স কিনতে পারেন, পাঞ্জেরি কিনতে পারেন, যেটা আপনার কাছে মনে হয় মানে আপনি রাখতে পারেন, কারণ এখানে আসলে এক এক বই এক এক ইনফরমেশন থাকার কোনো অপশন নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনার প্রথম কাজ যেটা হবে 46 থেকে 35 বিসিএস পর্যন্ত প্রথমে আপনি এই বিসিএস এর ব্যাখ্যা সহ এবং ম্যাথস বাদে সলভ করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। প্রথম ফেজে আপনার হচ্ছে 46 বিসিএস থেকে ফেনম, আমি জানি না, যে কোনোটাই ভালো। প্রিলিমিনারির প্রশ্ন তো আসলে যেহেতু বোর্ড কর্তৃক দেওয়া, এটা সব বইয়ে একই জিনিসই থাকবে, ঠিক আছে? জাস্ট যাতে অ্যান্সারগুলো আর ব্যাখ্যাগুলো ভুল না হয় সেটা দেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আপনার নেক্সট যেটা করতে হবে 30 থেকে 34 বিসিএস, এরপরে চলে যাবেন 20 থেকে 29, এরপরে 10 থেকে ধরেন হচ্ছে 19। এইভাবে করে আপনার বিসিএস এর প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অবশ্যই ব্যাখ্যা সহ সলভ করতে হবে, ম্যাথস বাদে। ম্যাথস পরীক্ষার প্রশ্ন কখনো রিপিট হয় না, ঠিক আছে? কাজেই এইটা বাদ দিবেন, ম্যাথস বাদ দিবেন। আর আরেকটা জিনিস বাদ দিবেন যেটা তৎকালীন সময় সাম্প্রতিক ছিল। ধরেন 12তম বিসিএস এ যদি প্রশ্ন হয়ে থাকে যে সম্প্রতি কোন সামরিক সংস্থা গঠিত হয়েছে, ধরেন এটা 12তম বিসিএস এর প্রশ্ন ছিল, সেটা আপনার জন্য এখন ইম্পর্টেন্ট না। এটা আপনি প্রশ্নটা যখন সলভ করবেন তখনই বুঝবেন যে কোন জায়গা থেকে আসলে পড়তে হবে আপনার, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা যে আপনার এই ব্যাখ্যা সহ, অবশ্যই ব্যাখ্যা সহ পড়বেন। কেন? কারণ হচ্ছে বিসিএস পরীক্ষার প্রশ্নে যে অপশন থাকে ক, খ, গ, ঘ, এখান থেকে তো যে কোনো একটা অ্যান্সার হয়। ধরেন খ অ্যান্সার হইল, কিন্তু এই ক বা এই গ, এই ঘ কেন অ্যান্সার হলো না, বা কোন প্রশ্ন হলে এগুলা অ্যান্সার হতো, এগুলা জানতে হবে। কারণ বিসিএস পরীক্ষার প্রশ্নে কোনো একটা অপশন হিসেবেও কোনো একটা কথা আসছে, মানে এটা কিন্তু পিএসসির কাছে ইম্পর্টেন্ট। কাজে এই জন্য ব্যাখ্যা সহ আপনার মাস্ট এই জিনিসগুলা পড়তে হবে, এটা খুবই জরুরি। আচ্ছা, নেক্সট আপনার যেটা করতে হবে, আপনি যখন এই পুরাটা প্রশ্ন সলভ করবেন ভালো মতো, এটা একটু সময় নিয়ে করবেন দয়া করে। আপনাদের হাতে যেহেতু এখন অঢেল সময় আছে, এটা একটু বুঝে সময় নিয়ে 20 থেকে 25 দিন সময় নেন এটার জন্য। 20 থেকে 25 দিন সময় নিলেও সমস্যা নাই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনি প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন কোন সাবজেক্টের কি পড়তে হবে, কোন জায়গাগুলোকে ফোকাস করতে হবে। এই জায়গাগুলো আপনার ভালো মতো বুঝার জন্য এটার কোনো বিকল্প নেই।
আচ্ছা, সেকেন্ড যেই কাজ আপনি করবেন, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালাইসিস। যখন আপনার এই সমস্ত ব্যাখ্যা সহ প্রশ্নগুলো পড়া হয়ে যাবে, তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার কাছে কোন সাবজেক্টটা কঠিন লাগছে আর কোন সাবজেক্টটা কম্প্যারেটিভলি সহজ লাগছে। কারণ আমাদের দেশের যে স্টুডেন্ট আমরা আছি, মোস্টলি বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাই বিসিএস পরীক্ষায় দেখা যায় যে বেশি অংশগ্রহণ করে। যারা বাংলা মিডিয়ামের, আমরা তো বিভিন্ন জায়গার স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছি, অনেকেরই অনেক বিষয়ে ঘাটতি থাকে। কারো গণিতে দুর্বলতা থাকে, কারো ইংরেজি গ্রামারে দুর্বলতা থাকে, কারো বাংলা গ্রামারে দুর্বলতা থাকতে পারে, কারো জেনারেল নলেজে দুর্বলতা থাকতে পারে, সাহিত্যে দুর্বলতা থাকতে পারে। এক একজন এক এক সাইডে উইক থাকতে পারে। সবাই সব কিছু পারবে এটা কখনোই সম্ভব না, যে একটা মানুষ সব কিছু 100% পারবে, এটা খুবই একটা রেয়ার কেস, ঠিক আছে? কাজে আমরা এত রেয়ার কেসে না যাই, আমরা যেটা স্বাভাবিকভাবে ঘটে সেই জায়গাটাতেই থাকা ভালো, ফোকাস থাকা ভালো। যেমন আমি পার্সোনালি গণিতে খুব দুর্বল, ঠিক আছে? আমি সায়েন্সের স্টুডেন্ট হলেও আমার কাছে ম্যাথমেটিক্স অল থ্রু খুবই একটা কমপ্লিকেটেড লাগে, স্পেশালি হচ্ছে পাটিগণিতের যেই পার্টটা। এই জন্য আমি কিন্তু ম্যাথমেটিক্সের পার্টটাকে একটু কম গুরুত্ব দিয়ে অন্যান্য যে পার্টগুলো সেটাতে বেশি গুরুত্ব দিয়েছি। আর আমার মোটামুটি স্ট্রেংথের জায়গা যেটা আমি ফিল করি সেটা হচ্ছে আমার ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার, এই দুইটা আমার একটা স্ট্রেংথ পার্ট, ঠিক আছে? সো এই বিষয়টা হচ্ছে কি আপনাদেরও অ্যানালাইসিস করতে হবে যে কোন জিনিসটা আপনার কাছে কঠিন লাগছে এবং কোন জিনিসটা আপনার কাছে সহজ লাগছে। যেই জায়গাটা আপনার কঠিন লাগে, ঠিক আছে, যেই জায়গাটা আপনি দেখতেছেন যে বারবারই আপনার ইন্টারেস্ট লাগতেছে না, কঠিন লাগতেছে, মনে হচ্ছে ওইটুক পার্ট পড়তে গেলেই আপনার মনে হচ্ছে আর পড়তেই মন চাচ্ছে না, বই বন্ধ করে রেখে দিচ্ছেন, ওই জায়গাগুলো অ্যানালাইসিস করা খুব ইম্পর্টেন্ট। ওগুলা অ্যানালাইসিস করে আপনার বের করতে হবে যে আপনার অপছন্দের সাবজেক্ট বা কঠিন লাগা সাবজেক্ট কোনগুলো, পছন্দের সাবজেক্ট কোনগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট আপনার যেটা বুঝতে হবে যে আপনি বাদ দিবেন কি। আচ্ছা, বিসিএস পরীক্ষা হচ্ছে 200 মার্কের একটা পরীক্ষা, 200 মার্কসের একটা পরীক্ষা হয় বিসিএস পরীক্ষাতে, যেখানে আপনার কাট মার্ক বলে যে বিষয়টা থাকে সেটা কি, যে যেই লেভেল পর্যন্ত মার্কস ধরে টিকায় স্টুডেন্ট, টিকানোর যে নাম্বারটা, এটা যত সহজ বা যত কঠিন মার্কসই হোক, এটা কখনোই আসলে 125 প্লাস এটার উপরে যায় না। যে যেই কথাই বলুন, আপনি যখন পরীক্ষা দিয়ে বের হবেন রুম থেকে, তখন দেখবেন কাট মার্ক বা টিকানোর নাম্বারটা থাকে 170। সবাই বলে যে আজ এবার 170 পাইলে টিকা সম্ভব। চারতলায় যদি 170 নিয়ে আলোচনা হয়, যেই ব্যক্তি আলোচনা করতেছে সে যখন দোতলায় নেমে আসে, নামতে নামতে বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কাটমার্কও তার সাথে সাথে নাম 170 হয় 150, রিক্সায় উঠতে উঠতে সেটা হয় 140, বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে হয় 130, পরে যখন ফেসবুক খুলে সোশ্যাল মিডিয়া খুলে সেটা মিলাইতে যায় তখন সেটা গিয়ে দাঁড়ায় 120, 125। কাজেই আপনার এইম করতে হবে 125 প্লাস। আমি বলবো সেফ জোন হচ্ছে 130। 130 নম্বরের প্রিপারেশন স্ট্রং ভাবে নিতে হবে আপনার। এই স্ট্রং ভাবে নেওয়া মানে এখান থেকে আপনার এই মার্কসের সর্বোচ্চটা এনশোর করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই 130 মার্ক যখন আপনি 200 মার্ক থেকে 130 মার্কের প্রিপারেশন নিচ্ছেন, আপনার হাতে থাকছে আরো 70 নাম্বার। এই 70 নাম্বার আপনি চাইলে বাদ দিয়ে পড়তে পারেন। এখন এটা কিভাবে বাদ দিবেন, ঠিক আছে? এখানে অনেক ধরনের ক্যালকুলেশন আছে। ধরেন কিছু মানুষের কাছে ইংলিশ গ্রামার, যাদের কাছে কঠিন লাগে, ইংলিশ গ্রামারে সাপোজ আপনার নম্বর থাকে 15, এর 15-র মধ্যে সব কিছুই কিন্তু সরাসরি গ্রামার থেকে আসে না। এখানে আসে আপনার ভোক্যাবুলারি থেকে, ভোক্যাব, এখানে আসে সিনোনিম, এখানে আপনার আসে ওয়ার্ড মিনিং, এখানে আসে আপনার আসে ওয়ার্ড মিনিং, এখানে আপনার আসে সিনোনিম, এখানে আপনার আসে ওয়ার্ড মিনিং, 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 এখানে আপনার আসে ওয়ার্ড মিনিং,
তারপরে এখানে আসে আপনার ইডিয়মস ফ্রেজ, ঠিক আছে, যেগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস। হ্যাঁ, আর পিওর গ্রামার থেকে 6 থেকে 7 নাম্বারের বেশি কিন্তু আসে না। এখন দেখেন, যেই ব্যক্তি ইংলিশে উইক, সে আমার ইংলিশটা আমার শেখার কথা কোন ক্লাসে, ক্লাস 1, 2, 3, 4 থেকে আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার ইংলিশের যেই বেসিকটা সেটা গঠন হওয়ার কথা, ঠিক আছে। এখন আমি যখন এই অনার্স মাস্টার্স শেষ করে চাকরির পরীক্ষার জন্য পড়তে বসছি, তখন এই ইংলিশের গ্রামারের বেসিক ঠিক করাটা কিন্তু আমার জন্য বেশ কষ্টসাধ্য। কারণ এই 12-14 বছরের যেই সময়ে আমার যেটা পারার কথা ছিল, সেটা আসলে 10-12 মাসে কমপ্লিট করা অসম্ভব না, কিন্তু অনেক টাইম কনজিউমিং, ঠিক আছে। কাজেই যেই জায়গাগুলোতে আপনার মনে হয় যে এমন কিছু বিষয় যেটা আপনি আসলে ছোটবেলা থেকেই আপনার পারার কথা, সেই জায়গাটা আপনার নতুন করে আসলে তৈরি করতে সময়টা বেশি লাগবে, ওই সব জায়গা আপনি বাদ দিতে পারেন, ঠিক আছে। তারপরে ধরেন ম্যাথমেটিক্সে অনেকের ক্ষেত্রে হয় কি, এই যে পাটিগণিতের পার্ট বা বীজগণিতের কিছু অংশ খুব কঠিন লাগে, সব না, কিছু কিছু জায়গা কিন্তু অনেকের কাছে সমস্যা হয়। যেমন পাটিগণিতের ক্ষেত্রে ওই যে বয়সের টাইপের যে অঙ্কগুলো থাকে, সরল সুদ কষার অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্কগুলো অনেকের কাছে কম বেশি কঠিন লাগে, আমার কাছে খুব কঠিন লাগতো। আবার দেখবেন অনেকের বীজগণিতের যে দ্বিঘাত সমীকরণ, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই যে সব অসমতার অঙ্কগুলো, এগুলো অনেক সময় অনেকের কঠিন লাগতে পারে, সমাবেশ বিন্যাসের অঙ্ক কঠিন লাগতে পারে। আবার কিছু জায়গায় মান নির্ণয় এগুলা কিন্তু সহজ, মোটামুটি যেগুলা পারা যায় সেই জিনিসগুলা কিন্তু কম বেশি সবার জন্যই সহজ, কিন্তু কিছু জিনিস যেটা একটু কমপ্লিকেটেড, সেইটা ম্যাথসের আপনি চাইলে বাদ দিতে পারেন, যে ধরেন ওই পার্টটা আপনার কঠিন লাগতেছে, সেটা আপনি স্কিপ করতে পারেন। এরপরে কি থাকে, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণের যেমন কিছু পার্টিকুলার জায়গা আছে যেগুলা স্কুল কলেজে না শিখলে এখন শেখাটা অনেক কঠিন, যেমন কি প্রকৃতি প্রত্যয়, সমাস, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ওই যে বিভিন্ন বর্ণের বিন্যাসগুলো যেটা থাকে, যে কোনটা কোন ধরনের সমস্যা বা কোন ধরনের ভুল আছে, এই ধরনের কিছু থাকে না, যে অভিশ্রুতি কোনটা, তারপরে হচ্ছে স্বরাগম, স্বরলোপ, এই টাইপের জিনিসের কনসেপ্টে কিন্তু অনেকের একটু আইডিয়াটা কম থাকে, ঠিক আছে। কাজেই ওই সব জায়গা আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। কারণ কি দেখেন, আপনি ধরেন প্রকৃতি প্রত্যয়ের নিয়ম, উদাহরণ প্রচুর প্র্যাকটিস করলেন, আপনি ধরেন এই 10 মাস সময়ে প্রকৃতি প্রত্যয় একদম বস হয়ে গেলেন, বাট এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্নে 200 মার্কের মধ্যে নম্বর আসবে 1। তা আপনি এই 1 নাম্বার এনশিওর করার জন্য কেন এত পড়বেন? আমার কথাটা হচ্ছে খুবই সিম্পল অ্যাজ ইট ইজ, যে আমি 1 নাম্বারের জন্য এত এফোর্ট না দিয়ে আমি 10 নাম্বারের জন্য দেখতে হবে আমার খুঁজে কোন জায়গায় আমি সহজে 10 নাম্বার এনশিওর করতে পারবো, ঠিক আছে। কাজে এগুলো আপনাদের একটু অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোন জায়গাগুলো আপনি আসলে বাদ দিতে পারেন। তারপরে যেমন কম্পিউটার বিষয় নিয়ে অনেকের একটা কঠিন লাগে, ঠিক আছে, কম্পিউটার পারে না। কম্পিউটারের কোন জায়গাগুলো আসলে কঠিন লাগে দেখেন, কম্পিউটারের যেই নাম্বারিং সিস্টেমটা অনেকের কঠিন লাগতে পারে, অনেকের গেট সিস্টেম যেটা বা বাস সিস্টেম যেটা, সেই জায়গাটা কঠিন লাগতে পারে। তারপরে হচ্ছে আপনার নেটওয়ার্কিং সিস্টেমটা অনেকের কঠিন লাগতে পারে। তো যেগুলা কঠিন লাগতেছে সেটা লিভ করেন, সমস্যা নাই। তো আপনি কম্পিউটারের নাম্বার সিস্টেম যদি অনেক কষ্ট করেও শিখেন, এইখানেও 1 মার্কসের বেশি নাম্বার আসবে না, কিন্তু আপনার হাতে ছেড়ে দেওয়ার জন্য 70 নাম্বার আছে। তাহলে আপনি কেন এত এফোর্ট দিবেন এইসব জায়গায় যেখান থেকে আপনি জানেন যে 1 মার্কসের বেশি নাম্বার আসবে না? আবার এগুলা খুব চিন্তা করে পড়তে হয়, ঠিক আছে। সো এই জায়গাগুলো যে আইডেন্টিফাই করতে পারবে একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে, যে আমি কোন জিনিসটা বাদ দিব, তার জন্য পড়াটা গুছানো আরো বেশি সহজ, ঠিক আছে। সে আরো জিনিসটা সুন্দর করে গুছাইতে পারবে। আপনারা দেখবেন ম্যাক্সিমাম মানুষ আপনাদেরকে অ্যাডভাইস করবে যে আপনারা কি পড়বেন, বাট আমি আপনাদেরকে ধরেন আমি ট্রাই করি সবসময় একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাডভাইস করতে, এই জন্য আমি অলওয়েজ আপনাদেরকে যেটা সাজেস্ট করি, আপনারা প্রথমে আইডেন্টিফাই করবেন আপনারা কি বাদ দিবেন। কারণ কি পড়বেন এইটার কোনো সীমা পরিসীমা নাই। বিসিএস পরীক্ষার কোনো সিলেবাস কিন্তু ওরকম অর্থে নাই, সবই সিলেবাস, আপনি যাই পড়বেন তাই সিলেবাস।
কিন্তু আপনি কি বাদ দিবেন সেটা কিন্তু নির্দিষ্ট। আপনি কিছু জায়গা আপনি চাইলে বাদ দিতে পারেন। কাজে ওই বাদ দেওয়াগুলো আপনি যদি আগে আইডেন্টিফাই করেন যে কঠিন লাগা বিষয়গুলো বাদ দিলেও আপনার হাতে কতটুক থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কাজেই একদম পাগল হয়ে যেয়ে পড়তে হবে এরকম কোনো কিছু না। আপনার স্ট্র্যাটেজিক হইতে হবে। কৌশল অবলম্বন করলে আপনার জন্য পড়াটা গুছানো অনেক সহজ, ট্রাস্ট মি। ঠিক আছে, পড়াটা গুছানো আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আচ্ছা, এরপরে দেখেন নেক্সট হচ্ছে বই কেনার ব্যাপার নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে কোন বই কিনবো, কি কিনবো, আসলে বিষয় নানান ধরনের কথা। এখন দেখেন বই কেনার যে বিষয়টা, এইটা হচ্ছে সম্পূর্ণ একটা নিজস্ব চয়েস। ঠিক আছে, কারণ কি কোনো বিসিএস পরীক্ষার প্রশ্ন কোনো পার্টিকুলার বাজারের বই ধরে কিন্তু করা হয় না, এবং প্রতিটা বইয়ে ইনফরমেশন একই থাকে, একই পড়া, একই জিনিস। যে কেউ যদি ক্লেম করে আমার বই থেকে 100টাই কমন আসছে, খুঁজে দেখবেন তার বইয়ে সমস্ত কিছু দেওয়া। এখন একটা মানুষ যদি যে সব জানে, যে সব পড়ছে, তার কাছে তো সবই কমন। ঠিক আছে, কিন্তু আমরা তো কমন হিউম্যান বিং, নর্মাল। আমাদের পক্ষে তো নিশ্চয়ই এত লোড নিয়ে দুনিয়ার সমস্ত কিছু মনে রাখা সম্ভব না। কাজেই বই নিয়ে কখনো কনফিউজড হবেন না। আমি যেটা সাজেস্ট করি, যেই বইটা আপনি দোকানে যাবেন, যে 2-3টা পাবলিকেশনসের বই হাতে নেবেন, আপনার চোখে যেটা সহজ লাগে, যেটা আপনার পড়তে খুব এলোমেলো লাগে না, বা একটু পৃষ্ঠাগুলো দেখলে আপনার মনে হয় যে একটু ছড়ানো ছিটানো সুন্দর করে মানে গুছানো আছে, সেই বইগুলা কিনা উচিত। কারণ সব বইয়ে ট্রাস্ট মি, প্রতিটা বই ইনফরমেশন সেম টু সেম দেওয়া। এগুলা হচ্ছে বাজারে হাইপ তুলে যে এই বই ভালো, ওই বই ভালো, কোনোটাই না। আপনার সব বইই ভালো, আপনি কিভাবে পড়বেন সেইটার উপর ডিপেন্ড করবে আপনার বই কি। ঠিক আছে, এইটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আরেকটা জায়গায় যেটা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে সেটা হচ্ছে বিসিএস পরীক্ষার প্রিলি আর রিটেনের প্রিপারেশন কি একসাথে নেবেন কিনা। ঠিক আছে, প্রিলি আর রিটেনের প্রিপারেশন একসাথে নেওয়াটা কি উচিত কিনা। আচ্ছা দেখেন, বিসিএস পরীক্ষার যে 3টা ধাপ, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা, এই প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা পরীক্ষার প্রতিটা পরীক্ষার কিন্তু প্রশ্নের প্যাটার্ন একদম ভিন্ন। ঠিক আছে, প্রিলিমিনারি এবং আপনার এই পরীক্ষা নেওয়ার যে উদ্দেশ্য সেটাও কিন্তু ভিন্ন। কেমন দেখেন, প্রিলিমিনারি পরীক্ষাটা যে নেওয়া হয়, এই প্রিলিমিনারি পরীক্ষার উদ্দেশ্য কি জানেন? আপনাকে বাদ দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে একটা এলিমিনেশন এক্সাম। ধরেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এই যে প্রিলিমিনারি হচ্ছে প্রতি বছর ধরেন 3 থেকে 4 লাখ স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে বসতেছে। হ্যাঁ, এই 3 থেকে 4 লাখ স্টুডেন্ট থেকে 15,000 স্টুডেন্ট রাখলো, এই বাকি যে হিউজ পরিমাণের স্টুডেন্ট বাদ গেল, এটাই প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য, যে আপনাকে বাদ দিতে চায়, তারা বাদ দিবে, বাদ। আচ্ছা, রিটেন পরীক্ষার উদ্দেশ্য কি? রিটেন পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আপনার নলেজ, তারপরে আপনার অ্যানালাইসিস করার ক্ষমতা, তারপরে আপনার ইনফরমেশন পুট করার, ক্রিয়েটিভিটি, এই জায়গাগুলো জাজ করা হয়। একটা সিভিল সার্ভেন্ট কতটুক নলেজ রাখে একটা বিষয় সম্পর্কে, সে কতটুক অ্যানালাইটিক্যাল এবিলিটি তার মধ্যে আছে, সে কতটুক ইনফরমেশন কোনো একটা জায়গায় পুট করতে পারে, এবং তার মধ্যে কতটুক ক্রিয়েটিভিটি আছে। তার মানে কি, রিটেন পরীক্ষা ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট কিন্তু বিসিএস পরীক্ষায়। আপনি একটা ভালো ক্যাডার পাবেন কিনা সেটা ডিটারমাইন হবে আপনার এই রিটেন পরীক্ষার মাধ্যমে। আর ভাইভা পরীক্ষা কি? ভাইভা পরীক্ষা হচ্ছে আপনার অ্যাটিটিউড টেস্ট করা। একজন সিভিল সার্ভেন্ট হিসেবে আপনি কতটুকু নিজেকে হোল্ড করে রাখতে পারেন। আপনার কাছে একটা সমস্যা আসলো, সেই সমস্যায় আপনি কি ঘাবড়াই গেলেন কিনা, আপনি কি ঠিকমতো একটা কথা উপস্থাপন করতে পারলেন কিনা, আপনি একটা ইউএনের ধরেন আপনাকে জাতিসংঘের একটা
জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠানো হইলো, আপনি কি বোল্ডলি আপনার কথাগুলো বলতে পারতেছেন কিনা, আপনার মধ্যে কনফিডেন্স আছে কিনা, আপনার মধ্যে সাবমিসিভনেস আছে কিনা, আপনার মধ্যে বিনয় আছে কিনা, আপনি যে জনগণের সেবা করবেন ওই সেবাবৃত্তি যে মনোভাব সেটা কি আপনার মধ্যে আছে কিনা, এই জিনিসগুলো জাজ করা হয় ভাইভা পরীক্ষায়। এখানে আপনি যদি একটা প্রশ্ন উত্তর দিতে না পারেন, শুধুমাত্র আপনার অ্যাটিটিউড দেখেও আপনার ভালো মার্কস ভাইভাতে পাওয়া সম্ভব। ঠিক আছে, কাজেই কোনো পার্ট কোনোটাকে ছাড়া সম্ভব না, এটা হচ্ছে প্রথমে মনে রাখতে হবে। এখন দেখেন প্রিলিমিনারি পরীক্ষায় আপনার পার্টিসিপেন্ট হচ্ছে এই হিউজ নাম্বার। ঠিক আছে, রিটেন পরীক্ষা দিচ্ছে 15,000, এর মধ্যে থেকে ইউজুয়ালি টিকায় 10,000। তাহলে দেখেন এখানে বাদ পড়ার সংখ্যা কিন্তু অনেক কম। আবার আপনার এই 10,000 যে দেয় ভাইভা, সেইখান থেকে ক্যাডার নন ক্যাডার সহ দেখবেন অ্যারাউন্ড 8,000-এর মতো মানুষের একটা না একটা গতি হয়। ধরেন এখানে বাদ পড়ে 2,000। এটাতে যেহেতু সবচেয়ে বেশি বাদ পড়তেছে, এটাতে যেহেতু সিলেবাস সবচেয়ে বেশি, এটাতে টপিক বেশি, সাবজেক্ট বেশি, কাজেই কোনটাতে বেশি ফোকাস দেওয়া উচিত? এইটাতে। প্রিলিমিনারি পরীক্ষার সময় দয়া করে রিটেন পরীক্ষার প্রেশার নেবেন না, কারণ এই দুইটা জায়গার পড়ার প্যাটার্ন সম্পূর্ণ দুই রকম। ঠিক আছে, আপনি আগে প্রিলিমিনারিটা এনশিওর করা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, এখন দেখেন বিসিএস পরীক্ষায় রুটিন বলেন বা সার্কুলার বলেন, এগুলো আসলে এমনভাবে সাজানো হয় যাতে যেইটুক টাইম অ্যালোকেট করা থাকে ততটুকের মধ্যেই আপনি আপনার প্রিপারেশনটা নিতে পারেন। ধরেন নভেম্বর মাসে যদি আপনার বিসিএস পরীক্ষার সার্কুলার হয়, যদি সার্কুলার হয়, আপনার মার্চ মাসে যদি পরীক্ষা হয়, মার্চ মাসে যদি পরীক্ষা হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনার আসল অর্থে 4 মাস সময়ই এনাফ। পিএসসি যে আপনাকে টাইম দেয় যে এই পরীক্ষার জন্য এতটুক, এই পরীক্ষার আগে এতটুক সময়, অতটুকুই আসলে দরকার। ঠিক আছে, এর চেয়ে বেশিও দরকার না, এর চেয়ে কম হইলেও হবে না। আপনার এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা করার কোনো দরকার নেই, এইটাই ইম্পর্টেন্ট। তারপরে দেখবেন রিটেন পরীক্ষার সময় আপনার জন্য এই প্রিলির রেজাল্টের পর রিটেন পরীক্ষা পর্যন্ত আপনাকে সময় দেওয়া হয় 4 থেকে 5 মাস। এই রিটেন পরীক্ষার পড়ার জন্য এতটুক সময়ই দরকার, এর বেশি একদিনও না, এই কয়দিনই। কারণ একটা মানুষ হাইয়েস্ট প্রেশার নিয়ে 1 বছর পড়তে পারে না। আপনি 100% এফোর্ট দিয়ে এই 2-3 মাসই একটা মানুষ পড়তে পারে। এই বছরের পর বছর যারা পড়তেছে তারা লাস্ট মোমেন্টে এসে ওই পেশেন্স ধরে রাখতে পারে না, এবং এখানেই তারা মার খেয়ে যায়, এবং তারা হচ্ছে গিয়ে প্রিলিটা ক্র্যাক করতে পারে না। আবার ভাইভা পরীক্ষা দেখবেন যখন আপনার ভাইভার রুটিনটা দেয়, আচ্ছা হ্যাঁ, যখন হচ্ছে ভাইভার রুটিনটা দেয়, প্রথম দিন যার পরীক্ষা হয় তার পরীক্ষার আগে দেখবেন 15 দিনের একটা সময় থাকে গ্যাপ। এই ভাইভার প্রিপারেশন এই 15 দিনই এনাফ। ঠিক আছে, কাজেই এই প্রতিটা জিনিস কিন্তু পিএসসি থেকে আপনাকে যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয়, এই নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু এটা সম্ভব। কাজেই এই জন্য এটাতে পাজল হওয়া যাবে না যে আমি প্রিলির সাথে রিটেন যদি পড়ি তাহলে আমি রিটেন পরীক্ষাটা আমার ভালো হবে। আপনি প্রিলির সাথে রিটেন পড়লে আপনার প্রিলি পাস করার সম্ভাবনাই অনেক কমে যায়। ঠিক আছে, কাজেই প্রিলি যখন দিচ্ছেন ট্রাই টু বি ফোকাসড, একদম প্রিলিতেই ফোকাস করেন, এখানে আপনার রিটেনে কোনো কিছু লস হবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনারা আমাকে বলতে পারেন যে আপু আমি ম্যাথসে অনেক দুর্বল, আমি প্রিলিমিনারি পরীক্ষার ম্যাথ বাদ দিতে চাই। ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষাতে ধরেন ম্যাথের 15 নাম্বার আমি বাদ দিলাম, হ্যাঁ, কিন্তু আমি রিটেন পরীক্ষার 50 মার্কের যে ম্যাথ, সেটাই আমি কিভাবে তাহলে পাস করব? বা তখন তো আমার ওভারঅল মার্কস কমে যাবে, তখন কি করব? আচ্ছা, এইটার দেখেন, এইটার একটা সহজ সমাধান আমি আপনাদের দেই। বিসিএস রিটেন পরীক্ষায় যে ম্যাথ থাকে, ম্যাথ আর মেন্টাল এবিলিটি, এই দুইটা মিলে এই 50-50 হয় 100 মার্ক। ঠিক আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, রিটেন পরীক্ষায় কিন্তু আপনি কোনো সাবজেক্টে 100তে আপনার মিনিমাম 30 নম্বর পেতে হয়। 30-এর কম পেলে সেই নাম্বারটা আপনার মূল নাম্বারের সাথে যোগ হবে না। ঠিক আছে, সেটা শূন্য হিসেবে যোগ হয়, কাজেই 30-এ পাস, 30 আপনার পেতে হবে।
এখন এই ম্যাথ আর মেন্টাল এবিলিটিতে আপনার পেতে হবে 30 পাস করার জন্য। পাস করতে মেন্টাল এবিলিটিতে যেমন প্রশ্ন হয় সেখানে মোটামুটি 50-এর মধ্যে 40 থেকে 42 পর্যন্ত পাওয়া খুবই সহজ, কারণ এগুলা ম্যাক্সিমামই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বলেন, আপনার নিজস্ব চিন্তা ভাবনা থেকে এইটুক মার্কস অ্যান্সার করা যায়। আর রিটেন পরীক্ষার যে ম্যাথ, এখান থেকে কিছু টপিক আছে যেটা আপনি যদি এই 4 মাসের মধ্যে প্র্যাকটিস করেন, এই 4 মাস যেটা আপনি রিটেনের আগে টাইম পাবেন, প্রতিদিন যদি প্র্যাকটিস করেন সেখান থেকে আপনি মোটামুটি 25 থেকে 30 মার্ক পর্যন্ত আপনার পাওয়া সম্ভব। যেমন কি কি টাইপের জিনিস, সমাবেশ সম্ভাব্যতা, এখান থেকে একটা অঙ্ক থাকবেই। তারপরে হচ্ছে আপনার হচ্ছে এরকম আরও কিছু টপিক আছে যেটা হচ্ছে যেখান থেকে প্রশ্ন আসবেই, এগুলা কখনো বাদ যাবে না। তারপরে হচ্ছে ধরেন আমার তো এই মুহূর্তে মনেও নেই ম্যাথসের টপিকগুলো। কার্তেশিয়ান জ্যামিতি থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তারপরে হচ্ছে আপনার দ্বিঘাত সমীকরণ থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, ঠিক আছে? কাজেই এইটা হচ্ছে গিয়ে আপনার এই 4 মাসে এরকম যদি আপনি 5টা টপিক রেগুলার 3-4 মাস প্র্যাকটিস করেন, 5টা টপিক, আপনি এখানে ইজিলি 30 মার্ক পাইতেছেন। তাহলে আপনার এই 40 আর এই 30, 40, 50, 60, 70 মার্কস আপনার ম্যাথে পাওয়া তেমন কিন্তু কঠিন না। অনেকে বলে যে আপনার মোটামুটি যদি 60% মার্কস সব সাবজেক্টে পাওয়া যায়, 60% মার্কস, সেই ক্ষেত্রে একটা জেনারেল ক্যাডার পাওয়া সম্ভব। জেনারেল ক্যাডারের জন্য প্রতি সাবজেক্টে 60% মার্কস পেলে সম্ভব। আপনি এখানে 10 মার্কস এক্সট্রা পাচ্ছেন। কাজেই প্রিলিতে এত প্রেশার নিয়ে 15-র জন্য আপনার মাথাটা গরম করার কোনো দরকার নেই, বরঞ্চ এই এফোর্টটা আপনি জেনারেল নলেজে দেন। জেনারেল নলেজ ছাড়া বিসিএস পরীক্ষা টিকা বা পাশ করা খুব কঠিন। জেনারেল নলেজটাই আপনার পড়ার এফোর্টটা বেশি দিতে হবে। 30-এর নিচে পেলে ওই বিষয়, 30-এর নিচে পেলে ওই বিষয় ফেল। মানে ফেল বলতে ওই নাম্বারটা আপনার আর মূল পরীক্ষার সাথে যুক্ত হবে না, মূল নাম্বারের সাথে সেই নাম্বারটা যুক্ত হবে না। রিটেন পাস করে, কোনো বিষয় ছাড়া আপনি যদি মনে করেন আপনাকে রিটেন পরীক্ষায় পাস করতে হবে, আপনার মিনিমাম 450 পাইলে রিটেনে পাস। 900 মার্কস জেনারেল ক্যাডারের জন্য, 900 মার্কস যে থাকে সেখানে আপনার 450 পেলে পাস, ঠিক আছে? এখন এই 450 আপনি যেমনে খুশি তেমনে ম্যানেজ করেন, সমস্যা নেই। ধরেন আপনি ইংলিশে পাইলেন 160, ম্যাথে পাইলেন আপনি ধরেন খালি ম্যাথে পাইলেন 50-এ 0, কিন্তু আপনি মেন্টাল এবিলিটিতে ধরেন পাইলেন 45, তারপরে ধরেন আপনি বাংলাদেশ বিষয়াবলিতে পাইলেন 154, আন্তর্জাতিকে পাইলেন ধরেন হচ্ছে আপনার 66, বিজ্ঞানে ধরেন আপনি পাইলেন 78, তারপরে বাংলায় পাইলেন আপনি 140, তারপরে হচ্ছে আর কি সাবজেক্ট থাকেন, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক 200, 400, 500, 600, 700, 800, 900, এই তো। এইভাবে করেও আপনার যদি এখানে 450 ম্যানেজ হয় তাইলেই আপনার রিটেন পাস, ঠিক আছে? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই গেল রিটেনের বিষয়। এখন আমি আমার আন্তর্জাতিক আপনাদের সাথে পড়াবো, ওই টপিকে চলে যাই, ঠিক আছে? আন্তর্জাতিকের টপিকে আমি চলে যাই। এখানে আমি আর বেশি করলাম না, খালি আমার লাস্ট অ্যাডভাইস, আপনারা হচ্ছে প্রিলির সময় প্রিলি পড়েন, রিটেনের সময় রিটেন পড়বেন, অন্য সময় মানে যেটা আগে যা সেটা পড়াই ওয়াইজ। আচ্ছা, আমি আপনাদের সাথে আমার পড়ানোর বিষয় হবে আন্তর্জাতিক। ঠিক আছে, আন্তর্জাতিক পড়াবো আমি মূলত আপনাদের ক্লাসে যে বইগুলা ফলো করব সেটা হচ্ছে বেসিক ভিউ, প্রফেসরস, ওরাকল, ঠিক আছে? এই 3টা বই থেকে আমি আপনাদেরকে পড়াবো। এই জায়গায় বিভিন্ন টপিক বিভিন্ন বই থেকে পড়াবো। আপনাদের এত বই কেনার দরকার নেই, ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজিটা কেমন হবে।
এই বছর কিন্তু আন্তর্জাতিক সাম্প্রতিক থেকে বেশ ভালোই প্রশ্ন আসছে, ট্র্যাডিশনাল প্রশ্ন কম্পারেটিভলি কম আসছে। কাজেই আপনাদের যে কোনো একটা বই, এটা আমি সব সাবজেক্টের ক্ষেত্রে, এটা আপনাদের জন্য আমার একটা কমন সাজেশন, একটা বই আপনাদের ফুল শেষ করতেই হবে। প্রথমেই দয়া করে ডাইজেস্টের দিকে ঝাঁপায় পড়েন না। ডাইজেস্ট যারা প্রথমবার প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য না। একবার আপনার একটা ফুল বিসিএস এর প্রিপারেশন যদি থেকে থাকে, পরবর্তী বিসিএস এর জন্য আপনি ডাইজেস্ট পড়তে পারেন, কিন্তু আপনার একবার যে কোনো একটা সিরিজ বলেন, একটা বই বলেন, আপনার সম্পূর্ণটা পড়া থাকতে হবে। ঠিক আছে, এই পড়া এমনভাবে পড়তে হবে যেটা আপনার মোটামুটি মেমোরিতে থাকে। ঠিক আছে, সব টপিকগুলো আপনার মোটামুটি রিডিং দিয়ে স্কিম থ্রু করে একটু পড়তে হবে। আপনি যদি প্রথম থেকেই বাদ দিয়ে পড়া শুরু করেন তখন কিন্তু ধরা খাওয়ার একটা চান্স থাকে। কাজেই এইটা খুব ইম্পর্টেন্ট যে একটা বই আপনি কমপ্লিট করবেন। আচ্ছা, আন্তর্জাতিকে দেখবেন কিছু জায়গা থেকে আপনার প্রশ্ন হবেই, ওই টপিকগুলো দিয়েই আমরা মূলত ক্লাসগুলো শুরু করব। যেমন জাতিসংঘ এবং আর্থিক আন্তর্জাতিক যেই সংস্থার যেই জায়গাগুলো থাকে, এই 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 পার্টটার থেকে প্রশ্ন না এসে বিসিএস পরীক্ষা সম্ভব না। ঠিক আছে, এই পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। পরিবেশ ইস্যু থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক, ঠিক আছে, এই পার্ট থেকেও বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসবেই। এই ধরনের কিছু, যেটা আমি ক্লাসে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করে দিব যে কোন টপিক কোথা থেকে কতটুকু পড়তে হবে, এই জিনিসগুলো আপনারা ক্লাসেই জানতে পারবেন ইনশাল্লাহ। সো সেইভাবে করে আপনাদের ডিজাইন করে একটা স্ট্র্যাটেজি দাঁড় করাইতে হবে আন্তর্জাতিকের ক্ষেত্রে। আর আন্তর্জাতিকের ক্ষেত্রে আমি যেটা বলবো, বিসিএস প্রিলিমিনারির সাথে রিটেন পরীক্ষার আন্তর্জাতিকের সিলেবাসের কোনো মিল নাই। কাজেই আন্তর্জাতিক প্রিলির সময় পড়া একদম বোকামি। ঠিক আছে, প্রিলির সময় আন্তর্জাতিক পড়বেন না। আপনারা যেটা করতে পারেন, যদি কারোর মনে হয় যে রিটেনের প্রিপারেশন কিছুটা আপনি নিয়ে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনারা নিউজ পেপার থেকে একটু আর্টিকেল কালেক্ট করে রাখতে পারেন, যেটা আপনার রিটেনের সময় কাজে লাগবে। কারণ আপনি যেই প্রিলিমিনারি পরীক্ষা যখন দিবেন, যেই সময়টায় আপনি প্রিপারেশন নেবেন প্রিলিমিনারি পরীক্ষার, সেই সময়টা থেকে শুরু করে রিটেনের আগ পর্যন্ত আন্তর্জাতিকের যে ইস্যুগুলো, সেটাই কিন্তু আপনার রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কাজেই কিছু পার্টিকুলার জায়গা আপনার পেপার কাটিং অথবা অনলাইনের ভার্সনগুলো আপনারা একটু কপি পেস্ট করে সংগ্রহে রাখতে পারেন। একটা ড্রাইভ করে ধরেন পেপারের ইম্পর্টেন্ট পার্টগুলো সেখানে রাখবেন। লিখিত পরীক্ষার জন্য আন্তর্জাতিকের গুরুত্বপূর্ণ কয়েকটা পেপার আমি বলে দিই। বণিক বার্তা, জনকণ্ঠ বা যুগান্তর, প্রথম আলো কিছু টপিকের জন্য ইম্পর্টেন্ট। প্রথম আলো, এখান থেকে আপনাদের বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সম্পাদকীয়। আচ্ছা, আন্তর্জাতিকের জন্য যেই পাতাগুলো আপনাদের অবশ্যই সংগ্রহে রাখতে হবে, আন্তর্জাতিকের পাতা, আন্তর্জাতিক খবর, সম্পাদকীয় কলাম, অর্থনীতি। ঠিক আছে, এই তিনটা পাতা আপনারা পেপার কাটিং সংগ্রহ করে রাখবেন। এখন না পড়লেও, এখন পড়তে পারলে তো খুবই ভালো, কিন্তু যদি মনে করেন যে এখন পড়ার সময় নেই, তাহলে এগুলাকে একটু সংগ্রহে রাখবেন, পেপার কাটিং বা ডাউনলোড করে রাখবেন এগুলা আপনারা এখন থেকেই সংগ্রহে রাখবেন, যাতে রিটেন পরীক্ষার সময় এগুলা থেকে আপনার সাপোর্ট পাওয়া যায়। ঠিক আছে, কারণ রিটেন পরীক্ষার প্রশ্ন কিন্তু আন্তর্জাতিকে সম্পূর্ণ অফ ট্র্যাক। ঠিক আছে, এইটা আপনার এই প্রিলিমিনারি পরীক্ষার সাথে এটার কোনো সংযোগই নেই, একদমই অন্য জিনিস। ওখানে আপনার 3 ক্যাটাগরির প্রশ্ন হয়, কনসেপচুয়াল, এম্পেরিক্যাল, প্রবলেম সলভিং, যেটা আপনার কোনো ইনফরমেশন দিয়ে লাভ নেই, ওইটা আপনার ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার একটা ক্ষমতা থাকতে হবে, একটার সাথে একটা লিঙ্ক আপ করে তারপরে আপনার অ্যান্সারগুলো মেক করতে হবে। ঠিক আছে, অনেক নিউজ পেপার এখানে পড়া লাগে। আমি যেমন আমার বিভিন্ন নোট, আমি হয়তো আপনারা বিভিন্ন গ্রুপে দেখে থাকতে পারেন, আন্তর্জাতিকের উপরে 41-43 বিসিএস এর সময় আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়ার গ্রুপে হচ্ছে আমার নোট শেয়ার করতাম। সেখানে হচ্ছে আমি মিনিমাম এমনও হয়েছে কিছু কিছু টপিকে আমি মোটামুটি 12 থেকে 15টা নিউজ পেপার মিলায়ে একটা নোট করছি। ঠিক আছে, কাজে এই জিনিসটা হচ্ছে আপনাদের রিটেন পরীক্ষায় কাজে দিবে।
এটা এখন থেকে একটু সংগ্রহে রাখতে পারেন। আচ্ছা, আর যেটা বললাম যে আপনাদের আন্তর্জাতিক যখন আমি পড়াবো, ক্লাস রেগুলার নেওয়া হবে, তখন আমি বলে দিব কোনটা কোনখান থেকে কতটুকু পড়বেন এবং হচ্ছে কোন জায়গাগুলোতে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আর আরেকটা জায়গা হচ্ছে, সেটা আপনারা এখন থেকেই একটু চর্চার মধ্যে রাখবেন, সেটা হচ্ছে আপনারা একটু মডেল টেস্ট একটা বই সংগ্রহে রাখতে পারেন। ঠিক আছে, মডেল টেস্টের একটা বই মাঝে মধ্যে একটু সলভ করলেন। এটা এখন থেকেই আপনাদের একটু চালু, মানে যদি সাথে থাকে এখন থেকে একটু একটু প্র্যাকটিস করলে অনেকগুলা কোয়েশ্চেনের অ্যান্সার আপনার মডেল টেস্টের বই থেকেই পড়া হয়ে যাইতে পারে। এটা এখনই খুব নেসেসারি না, কিন্তু চাইলে সংগ্রহে রেখে আপনারা শুরু করতে পারেন আর কি। আপনাদের জন্য এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়া এবং সলভ করা। এইটা অবশ্যই করতে হবে মিনিমাম 2 থেকে 3 বার, যাতে ওইখান থেকে আসা কোনো প্রশ্ন আপনাদের ছুটে না যায়। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের এখন মোস্ট ইম্পর্টেন্ট। আর টপিক ভিত্তিক ক্লাসগুলো যখন শুরু হবে আরও ডিটেইলে আপনাদের সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ। কোনো ঘাবড়াবেন না, বিসিএস পরীক্ষা আপনি সহজ ভাবলেই সহজ। আর আশেপাশের মানুষ কি বলতেছে না বলতেছে এগুলোতে কোনো ভ্রুক্ষেপ করবেন না। পরীক্ষা প্রিপারেশন নেওয়া কালীন যেই আপনার টাইমটা থাকবে, সেই টাইমটাতে মানুষের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেন না। ট্রাই করবেন একটু সাবমিসিভনেস বজায় রাখতে। মানুষের দোয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি ভালোভাবে থাকবেন, মানুষকে হেল্প করার একটা টেন্ডেন্সি রাখবেন। কেউ আপনার কাছে যদি পড়াশোনা রিলেটেড কোনো হেল্প চায়, তাকে হেল্প করবেন, এখানে কোনো লস নেই। একটু হেল্পিং মনোভাব থাকলে এটাতে কোনো লস নেই, বরঞ্চ লাভ। আপনি নলেজ যত শেয়ার করবেন তত আপনারই উপকার হবে। আচ্ছা, এখন এটা গেল কিছু বিষয়, আর পরবর্তীতে তো ক্লাসে আলাপ করবই। এখন কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেইটা আমাকে একটু করতে পারেন। আর আপনাদের বিভিন্ন সাবজেক্ট, আমি যেহেতু আন্তর্জাতিকই পড়াবো আপনাদের, এই জন্য আন্তর্জাতিক নিয়েই কথা বললাম। অন্য সাবজেক্টের অন্যান্য যে টিচাররা থাকবেন তারা আপনাদের সাথে ডিসকাস করবেন কোন সাবজেক্টকে কোথা থেকে পড়াবে, কিভাবে পড়তে হবে। সবারই স্ট্র্যাটেজি আলাদা, আমারটা আমি শেয়ার করলাম। আর ওভারঅল আপনাদের সাথে জাস্ট একটা আলোচনা করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন। আর নেক্সট ক্লাস ওইটা ইনশাল্লাহ পেজে জানিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আমার মনে হয় না এখন তেমন কোনো প্রশ্ন আর থাকার কথা। কি আলাদা করে পড়তে হবে? বিসিএস প্রিপারেশন নর্মালি নিলে অন্য জবের জন্য পড়তে হয় না, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ম্যাটার করে। যেমন হচ্ছে আপনি যদি ব্যাংকের পরীক্ষা দেন, সেই ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ম্যাথটা যেহেতু আপনার গুরুত্বপূর্ণ, তখন আপনার ম্যাথে একটা আলাদা এফোর্ট দিতে হবে, যেটা বিসিএস পরীক্ষায় সেই লেভেলের এফোর্টটা না দিলেও চলে। ঠিক আছে, কাজেই এটাও এক্সাম টু এক্সাম ভ্যারি করে। কিন্তু জেনারেল নলেজের পার্টটা বা বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, এই পার্টটা মোটামুটি বিসিএস থেকে গেলেই হয়। মডেল টেস্টের জন্য প্রিসেপ্টার্স আছে, প্রফেসরস আছে, যেটা আপনার কনভিনিয়েন্ট লাগে যে কোনোটাই ভালো। মডেল টেস্টের বই নিয়ে তেমন কোনো সমস্যা নেই। আন্তর্জাতিকের জন্য হচ্ছে কোন সিরিজের, আমি ক্লাসে পড়াবো বেসিক ভিউ, প্রফেসরস, ওরাকল। আমি ক্লাসেই বলে দিব এবং ক্লাসে আপনাদের পিডিএফ দিয়ে দিব। আপনারা এখন কোনো বই না কিনলেও চলবে। ঠিক আছে, এই মুহূর্তে আপনার কোনো বই না কিনলেও চলবে, ক্লাসে আমি ওটা প্রোভাইড করব। আর ক্লাস যারা করবেন আপনারা আমার জন্য আন্তর্জাতিকের একটা খাতা রাখবেন। ক্লাসে কিন্তু লিখতে হবে, না লিখলে আপনি পারবেন না। অনেক ক্লাসগুলো একটু অ্যাটেন্টিভলি করলে অনেক প্রশ্নের উত্তর ক্লাসের কথাই আপনার কানে বাজবে, সেটাই আপনি পরীক্ষায় উত্তর করতে পারবেন। কাজেই ক্লাসটা জরুরি, মনোযোগ দিয়ে করবেন। এখন আপাতত কোনো বই আপনার দরকার নেই। এখন হচ্ছে যদি কেউ বই কিনতেই চান, একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে রাখেন। ঠিক আছে, এইটা আপনার জন্য খুব জরুরি এখন। কবে থেকে টপিক ওয়াইজ শুরু করবো এটা আসলে পেজের ইনস্ট্রাকশনের ওই সাইটটা থেকে আমি জানাইতে পারবো, এই মুহূর্তে আমি জানাতে পারতেছি না। সম্পাদকীয় কলাম কোনটা? সম্পাদকীয় কলাম হচ্ছে মতামত দেয়, যে বিভিন্ন এক্সপার্টরা মতামত দেয়, মাঝামাঝি একটা পেজ থাকে মতামত। সম্পাদকীয় কলাম এডিটোরিয়াল, যেটা আর কি, যে কোনো একটা পার্টিকুলার টপিকে যে বিভিন্ন এক্সপার্টস যারা থাকে তারা যে মতামত দেয়, সেইটা হচ্ছে সম্পাদকীয় কলাম। মাস্টার্স রানিং, হ্যাঁ অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? আপনার জন্য তো আমি সহজ করে দিলাম।
বাদ দেওয়া শুরু করেন, যে কোনটা আপনি বাদ দিবেন, কোন ওই যেগুলো আগে অ্যানালাইসিস করে বের করেন যে কি আপনার কাছে কঠিন লাগে, কোন জায়গাগুলোতে আপনার এফোর্ট দিতে হবে। হ্যাঁ, 46-এ ইন্টারন্যাশনালের রিসেন্ট এসেছে বেশি, এই জন্যই আমি আসলে মূলত সংবাদপত্রগুলাকে একটু আপনাদের কালেকশানে রাখতে বললাম, প্লাস আন্তর্জাতিক রিলেটেড ইস্যুগুলো ওইটা থেকেই আপনারা অনেকটা কভার করবে। নোট খাতা নিয়ে প্রস্তুত আছি, ভেরি গুড। আমি এটাই দেখতে চাই, স্পিরিটটা ক্লাসে আপনাদের অ্যাটেন্টিভ থাকতে হবে। শুয়ে বসে কোনো মতে ক্লাসগুলো করবেন তা না, একটু ক্লাসে লিখতে চেষ্টা করবেন। লিখলে একটা পড়া 10 বার পড়ার সমান হয়, এটা কিন্তু খুব কাজে লাগে। এটা এখন আপনারা বুঝবেন না, পরীক্ষার হলে বুঝতে পারবেন। আপনার পরিচয়টা প্লিজ, পরিচয়টা একবার দিয়েছি, আরেকবার দিচ্ছি। আমি সহকারী পুলিশ সুপার হিসেবে 41 BCS-এ কর্মরত আছি, 41 BCS থেকে। আমার মেধাক্রম ছিল 4র্থ, আমার নাম নিশাত বিনতে রায়হান। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পেশেন্স। ক্লাস করেছেন অনেকেই, আর এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু নক মি অ্যাট মাই সোশ্যাল মিডিয়া। আমি যেই নাম থেকে আর কি ক্লাস নিচ্ছি, নিশাত রায়হান অমনি, ওইটাই আমার আইডি, ওখানে ইনবক্স করবেন। আশা করি হেল্প করার চেষ্টা করব, যে ইনফরমেশনটা জানতে চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।